এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা কেবল বিএনপিরই আছে বলেছেন তারেক রহমান। ষড়যন্ত্রকারীদের দেখা মাত্র গুপ্ত নামে ডাকার পরামর্শ। দুই পরিবারের বন্দোবস্ত আর নয় বলেছেন ডাক্তার শফিক সহ 11 দলীয় নেতারা। নির্বাচনে জিতলে পরাজিতদেরও সঙ্গী করে দেশ গঠনের ঘোষণা। নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহারে অনাগ্রহ বিজিবির। সীমান্ত সুরক্ষিত রেখে দায়িত্ব পালনে আগ্রহী জানিয়েছেন ঢাকা সেক্টর কমান্ডার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 12 ফেব্রুয়ারি কেউ যেন ভোটাধিকার কেড়ে নিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গুপ্ত অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। 5 তারিখ যারা পালিয়ে গেছে এই গুপ্তরা তাদের সাথে মিলেমিশে ছিল। শনিবার পাবনা ও সিরাজগঞ্জে উন্নয়নের নানা পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনে বিজয়ী হলে 13 ফেব্রুয়ারি থেকে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন এম সেলিম, সাথে ছিলেন সিরাজগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ খান। 19 বছর পর যমুনা পাড়ের শহর সিরাজগঞ্জে আসলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় পর নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে সচক্ষে দেখবেন এবং তার নির্দেশনামূলক বক্তব্য শুনবেন সে আশায় সকাল থেকেই অপেক্ষায় ছিলেন বিসিক শিল্প পার্ক এলাকার জনসভায়। বেলা 3:30টার পর জনসভার মঞ্চে আসেন তারেক রহমান। দীর্ঘদিন পর নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হন নেতাকর্মীরা। তারেক রহমান হাত নেড়ে সমবেত জনতাকে শুভেচ্ছা জানান। জনসভায় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। তারেক রহমান যখন জনসভার মঞ্চে পৌঁছান তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসমুদ্রে পরিণত হয় বিসিক শিল্প পার্ক এলাকা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সিরাজগঞ্জ ও পাবনা কৃষিবান্ধব ও শিল্প এলাকা, এগুলোকে টেনে তুলতে হবে। ক্ষমতায় গেলে এ এলাকার তাঁত শিল্পকে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। মা বোনদের স্বাবলম্বী করে গড়ে তুলতে নিজের পরিকল্পনার কথা জানান তারেক রহমান। এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে বহু মানুষ এখানে জড়িত, কিন্তু এই তাঁত শিল্পকে যদি আমরা তাঁত শিল্পের সম্পর্কে যদি আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি তাহলে এই তাঁত শিল্প উৎপাদিত পণ্য আমরা ইনশাআল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব এবং আগামী দিনে আমরা তাই করতে চাই। বিএনপির চেয়ারম্যান বলেন, 71-এ স্বাধীনতা অর্জিত হয়েছে, 24-এ মানুষ জীবন দিয়ে স্বাধীনতাকে রক্ষা করেছে। এখন একে অর্থবহ করে তুলতে হবে। আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হয়তো প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম, আপনারা হয়তো জোরে জোরে হাততালি দিতেন, কিন্তু তাতে কি আপনাদের কোনো লাভ হতো? লাভ হতো না। বাংলাদেশের মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য। বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত। তোমরা পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে মিশেছিল। কাজে সেই স্বাধীনতার সময় থেকে 86 সাল থেকে 96 সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপি তার ওপি। বিএনপির চেয়ারম্যান বলেন, মানুষ শান্তি চায়, নিরাপদে থাকতে চায়, ধর্ম জাতপাত মুখ্য নয়। বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে চায়। আমরা যদি দেশে
জনগণের শাসন কায়েম করতে পারি, আমরা যদি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি, আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারে, তাহলেই একমাত্র সম্ভব দেশ এবং জনগণের প্রকৃত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করা। যে বাংলাদেশে প্রত্যেকটি নারী পুরুষ নিরাপদে বসবাস করতে পারবে, যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাতে ঘরে ঘুমোতে পারবে, আমরা সেই রকম একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই। কিন্তু সেই রকম বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, অবশ্যই বাংলাদেশের মানুষের জোরালো সমর্থন প্রয়োজন, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সমর্থন প্রতিবারের মতন এবারও ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে। ভোটের অধিকার যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। আজকে যদি আমাদেরকে দেশকে গড়তে হয়, আজকে যদি এই 20 কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন কোন ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে, আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে। সিরাজগঞ্জ ও পাবনার সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। অতীতের মতো এবারও ধানের শীষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই মানুষদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি। তারেক রহমান যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষের মন জয় করে নিচ্ছেন। ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমান বললেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করলে সবাইকে নিয়ে দেশ গড়বেন তিনি, বাস্তবায়ন করবেন দেশের উন্নয়নে নেয়া তার পরিকল্পনা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বিসিক শিল্পপার্ক, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের জনসভা শেষে টাঙ্গাইলের নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। শনিবার বিকেল 5টার দিকে তিনি টাঙ্গাইলের জনসভাস্থলে পৌঁছেন। এ সময় নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তারা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো জনসভাস্থল। সমাবেশে তারেক রহমান টাঙ্গাইলের সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট চান। বলেন, ভোট দিয়ে নির্বাচিত করলে জনগণকে সাথে নিয়ে দেশ এগিয়ে নিয়ে যেতে কাজ করবে বিএনপি। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কোনো মহল ষড়যন্ত্র করছে জানিয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ধর্মকে ভিত্তি করে যারা রাজনীতি করে তাদেরকে প্রশ্রয় দিতে চান না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়নের নির্বাচনী সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি দল মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। বিএনপি মহাসচিব বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধে যখন সবাই যুদ্ধ করেছে তখন এই দলটাই পাকিস্তানের সঙ্গে ছিল। বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের দলকেও বিশ্বাস করা যায় না। এর আগে গতকাল ঠাকুরগাঁও ১ আসনে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন তিনি। বক্তব্যে স্বাধীনতার বিরোধিতার জন্য জামায়াতকে ক্ষমা চেয়ে ভোট চাওয়ার আহ্বান জানান। আমার যে করবে কাজ করবে, যে উপরওয়ালা নির্দেশ আমরা নির্দেশে যে কাজ করবে সেই ব্যবস্থা দিতে পারবে, অন্য কেউ ব্যবস্থা দিতে পারবে না। এই কথা যারা বলে তারা একটি দল জুলাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও জনগণের চাপে গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে কেরানীগঞ্জে ঢাকা জেলার জনসভায় কথা বলেন তিনি। এর আগে কুমিল্লার ১৪ গ্রামে ১১ দলীয় জোটের জনসভায় অংশ নিয়ে জামায়াত আমির বলেন, নির্বাচনে জয়ী হলে পরাজিতদেরকেও দেশ গঠনে সঙ্গী করা হবে। কোনো দলকে হজম নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় ১১ দলীয় জোট। নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রেজাউল করিমের ক্যামেরার ওমর ফারুকের রিপোর্ট। নির্বাচনী প্রচারণার ১০ম দিনে কুমিল্লার ১৪ গ্রামে জামায়াত ইসলামী সহ ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা। নির্ধারিত সময়ের আগে সভাস্থলে জড়ো হন নেতাকর্মীরা। অংশ নেন জামায়াতের আমির সহ ১১ দলীয় শীর্ষ নেতারা। এ সময় ১১ দলের শীর্ষ নেতারা বলেন, ২৪-এর পরে বাংলাদেশের মানুষ দুই পরিবারতন্ত্রের রাজনৈতিক বন্দোবস্তে ফিরতে চায় না। বলেন, অভ্যুত্থানে শুরু হওয়া পরিবর্তনকে চূড়ান্ত রূপ দিতে গণভোটে জয়যুক্ত করতে হবে। ১১ দলীয় জোট জয়ী হলে জুলাই গণহত্যা ও হাতি হত্যার বিচারের প্রতিশ্রুতিও দেন তারা। যদি কেউ আমার মায়ের কোন গায়ে হাত তোলার চেষ্টা করে,
যদি কেউ আমার কোন বোনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায়, কেউ যদি আমার কোন মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে, আমি বলে যাই সে হাত ভেঙে গুড়িয়ে দেবেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। যদি কোনো আধিপত্যবাদী শক্তি চেষ্টা করে এই সরকার এই নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 11 দলীয় জোট এমন দেশ গঠন করতে চায় যেখানে সব নাগরিকের জীবন, সম্পদ এবং সম্মান নিরাপদ থাকবে। ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিশ্রুতিও দেন তিনি। চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জড় কেটে দিতে চাই ইনশাআল্লাহ তাআলা। এতে কারো ভয় পাওয়ার তো কিছু নেই। যারা চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, তাদেরও ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো এমন একটা সমাজ গড়তে চাচ্ছি যেখানে প্রত্যেকটা নাগরিক তার জীবন, সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ। পরে কুমিল্লার নিমসার ও দাউদকান্দিতে পথসভায় যোগ দেন জামাত আমির। ঢাকায় ফেরার পথে কেরানীগঞ্জের জামায়াত ইসলামী ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। এ সময় জামায়াতের আমির বলেন, একটি দল জুলাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করলেও জনগণের চাপে গণভোটে হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। হ্যাঁ ভোটের নামই হচ্ছে আগামীর বাংলাদেশ। এই হ্যাঁ ভোটের নাম হচ্ছে আজাদি, না ভোটের নাম হচ্ছে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভায় বেকারত্ব দূরীকরণ, নারী অধিকার নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নানান প্রতিশ্রুতি দিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এমন প্রতিশ্রুতির কতটা প্রভাব পড়ছে সেটার প্রতিফলন হয়তো 12 তারিখের নির্বাচনেই দেখা যাবে। ওমর ফারুক, বাংলা ভিশন। প্রচারণার 10ম দিনে শনিবারও গণসংযোগে ব্যস্ত ছিলেন ঢাকার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা। ঢাকা 8 আসনে গণসংযোগ ও নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনের ফলাফল ঘোষণা 12 ঘন্টার বেশি হলে তা দুরভিসন্ধিমূলক হবে বলে মনে করেন তিনি। এদিকে পুরান ঢাকার দয়াগঞ্জ সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা 6 আসনের প্রার্থী ইশতাক হোসেন। বিস্তারিত শুভ মাহফুজের রিপোর্টে। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে হাব, বায়রা ও আটাবের সাথে মতবিনিময় করেন ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও সরকারের ঘাপটি মেরে আছে ষড়যন্ত্রকারীরা, যারা নির্বাচন বানচাল ও বিতর্কিত করতে ভোটের ফলাফল ঘোষণা বিলম্বিত করতে চায়। কার সমর্থনে, কিসের আশায় নির্বাচন কমিশনের কিছু কিছু লোক বলতেছে নির্বাচনের রেজাল্ট দিতে 3 দিন সময় লাগবে। কেন ভাই 12 ঘন্টার বেশি দেরি করে? তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোনো উদ্দেশ্য আছে। আমরা কোনো অসৎ উদ্দেশ্যকে প্রশ্রয় আমরা দেব না। দরকার পড়লে নির্বাচনের আগেই আমরা আন্দোলন গড়ে তুলব। রাজধানীর দয়াগঞ্জের সর্দার আলী সড়কে প্রচারণা দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশতাক হোসেন। দিনব্যাপী পুরান ঢাকায় নিজ সংসদীয় আসনে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, 12 ফেব্রুয়ারি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। আমাদেরকে যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে যে একটি সুষ্ঠু, স্বাভাবিক, নিরপেক্ষ নির্বাচন আমরা অনুষ্ঠিত করতে পারি এবং শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের পথ সেটা আমরা শুরু করতে পারি। এই শুরুর মাধ্যমেই কিন্তু নির্ধারিত হবে আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে। রাজধানীর মুগদায় সমাবেশ করেছেন ঢাকা 9 আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এ সময় বেশ কিছু প্রতিশ্রুতি দেন তিনি। যার এই এলাকার এত হাজার হাজার মা বোনরা রয়েছেন, এত হাজার হাজার আমাদের সমর্থক রয়েছে, আমাদের এলাকার সবাইকে নিয়ে আমরা আগামী দিনে এই ঢাকাটাকে গড়ে তুলব। এদিকে ঢাকা 17 আসনে নারী উন্নয়ন পরিকল্পনা নিয়ে উঠান বৈঠক করেছে ভাসানটেকের বিভিন্ন জনগণ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি, জানিয়েছেন বাহিনীর ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
শনিবার বিজিবি ঢাকা বেস ক্যাম্পে এ তথ্য জানান তিনি। নির্বাচনে 9টি জেলায় মোট 134 প্লাটুন বিজিবির সদস্য কাজ করবে জানিয়ে তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা ঠিক রেখেই নির্বাচনের দায়িত্ব পালন করবে বিজিবি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। নির্বাচন সামনে রেখে রাজধানীর মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল SM আবুল এহসান বলেন, সহিংসতা মোকাবেলায় র্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স টিম ছাড়াও বিজিবির হেলিকপ্টার মোতায়েন থাকবে। নির্বাচনের দায়িত্বে দেশের 9টি জেলার 4টি সিটি কর্পোরেশনের 51টি আসনে 134 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তৈরি করা হয়েছে 42টি বেজ ক্যাম্প, থাকবে বিশেষায়িত ডগ স্কোয়াডও। নির্বাচনী দায়িত্ব পালনে বর্ডার অরক্ষিত থাকবে না বলেও দাবি করেন তিনি। আমাদের 4427 কিলোমিটার সুরক্ষা নিশ্চিত করেই আমাদের এই ফোর্স বের করা হয়েছে, তাদেরকে এমপ্লয় করা হয়েছে। আমাদের 100% আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে পরিমাণ ফোর্স আমাদের ডিপ্লয় থাকার কথা, এবং স্পেশালি মায়ানমার বর্ডার এবং অন্যান্য জায়গায়ও আমাদের সেই পরিমাণ ফোর্স আমাদের মোতায়েন আছে। পরিস্থিতি যতই খারাপ হোক, কম শক্তি ব্যবহার করে তা মোকাবেলা করার কথা জানান আবুল এহসান। আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে। আমি আশা করি নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে হবে। এই লক্ষ্যই কিন্তু আমাদের মোতায়েন, যাতে কেউ কোনো ধরনের কোনো দুর্বলতাকে কাজে লাগিয়ে কোনো ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এই জন্যই এত মোতায়েন এবং এত পরিকল্পনা। নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও পরের দিনও দায়িত্ব পালন করবে বিজিবি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এবারের নির্বাচনে প্রার্থীদের ভোট দিয়েই জিততে হবে, 2 নম্বরের কোনো সুযোগ নেই জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শনিবার সকালে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সব ভোটার যেন কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। বলেন, ভোট কেন্দ্র ও কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান। বিশেষ অতিথি ছিলেন ভোলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্ষমতায় গেলে বিএনপি প্রাতিষ্ঠানিকভাবে সবার জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করবে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। শনিবার রাজধানীতে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয় শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। বলেন, সরকার গঠন করলে আইসিটি খাতে 10 লাখ কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করবে বিএনপি। এছাড়া জনগণের তথ্য সুরক্ষায় 4 টায়ার মানের ডাটা সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আয়োজনে জনগণের জীবনমান উন্নয়নে তথ্য প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর উপর গুরুত্ব দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত ও নিরাপদে সংরক্ষণ এবং বিনিময়ের জন্য বাংলাদেশের একটি অত্যাধুনিক টিয়ার 4 ও টিয়ার 3 ডেটা সেন্টার দরকার। তাই ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে ক্লাউড ফার্স্ট কৌশলে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস আমরা সৃষ্টি করতে চাই, শুরু করতে চাই। কিন্তু গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ। যদি জনগণের কল্যাণ আমরা সাধন করতে না পারি, তাহলে এই গণতন্ত্রের বলি আমরা যতই বলি না কেন, এটা দিয়ে কিন্তু দেশের মানুষ সন্তুষ্ট হবে না। কাগজে কলমে কি করলাম, রিফর্ম করলাম, সংবিধান পরিবর্তন করলাম, আইন কানুন পরিবর্তন করলাম, সব কিছু করতে পারবো, কিন্তু মানুষের জীবন যদি আমি সহজ করে তুলতে না পারি, যেটা হচ্ছে আমি বিশ্বাস করি আইটি মূল উদ্দেশ্য। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামল শনিবার। বাণিজ্য মেলার 30তম এই আসরে প্রায় 400 কোটি টাকার পণ্য বিক্রির পাশাপাশি 224 কোটি টাকার পণ্য রপ্তানির আদেশ মিলেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। উপদেষ্টা জানান, রপ্তানি ও শিল্প খাতের উদ্ভাবনী পণ্যের প্রদর্শনীর স্বার্থে এক্সিবিশন সেন্টারের পাশে নতুন করে আরও 6 একর জমিতে বহুতল ভবন তৈরি করা হবে। শনিবার শেষ হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারের এবারের মেলায় অংশ নেয় সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া সহ ৬ দেশের ১১টি প্রতিষ্ঠান। সব মিলিয়ে দেশি বিদেশি ৩২৯টি প্রতিষ্ঠানে ভিড় করেন ক্রেতা ও দর্শনার্থীরা। মেলার ৩০তম এই আসরে আগের বছরের তুলনায় বিক্রি বেড়েছে প্রায় ৪%। সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন ১ মাসের প্রদর্শনী থেকে রপ্তানির আদেশ মিলেছে ২২৪ কোটি টাকার। আমরা পূর্ত মন্ত্রণালয় থেকে ৬ একর অতিরিক্ত জায়গা নেওয়ার জন্য কাজ করছি। আশা করি এই জায়গাটা যদি ইপিবির অনুকূলে বরাদ্দ দেওয়া হয় তাহলে আমাদের এটার অবয়ব এবং এটার অবকাঠামোগত যে প্রয়োজন রয়েছে সেটাকে আমরা বৃদ্ধি করতে পারবো এবং সেখানে আমরা নিশ্চয়ই মাল্টি স্টোরি বিল্ডিং করে এর সক্ষমতা বৃদ্ধি করতে পারবো। বাণিজ্য মেলাকে শুধু পণ্য বেচাকেনার মধ্যে সীমাবদ্ধ না রেখে উৎপাদনমুখী শিল্প ও রপ্তানিমুখী উদ্ভাবনী পণ্যের প্রদর্শনীতে পরিণত করার পরিকল্পনা জানান বাণিজ্য উপদেষ্টা। আমাদের নিজেদের জাতীয় সক্ষমতা নিরূপণ করার জন্য আমি মনে করি অসম্ভব জরুরি এবং তাদেরকে কোনো সাশ্রয়ী মূল্যে অথবা এমনকি বিনামূল্যেও আমরা আমন্ত্রণ জানাতে পারি কিনা তাদের পণ্যের বৈচিত্র্যের উপর নির্ভর করে, পণ্যের উদ্ভাবনের উপরে নির্ভর করে, সেটা শিল্প পণ্য হোক, রপ্তানি পণ্য হোক, গৃহস্থলী পণ্য হোক। আমি নিশ্চিত যে আগামী মেলাতে আমরা এসব জিনিসগুলোকে আমলে নিয়ে আরও অনেক সুন্দর মেলা আয়োজন করব। সড়ক সংস্কারের জন্য এবার মেলায় যাওয়া দর্শনার্থীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা। আগামী বছর এমন কষ্ট আর থাকবে না বলে জানান আয়োজকরা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পরিচয় জালিয়াতি করে একজনের জামিনে অন্য হাজতি মুক্ত হয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় ৬ কারারক্ষী ও একজন ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। এই ঘটনার পরপরই দায়িত্ব অবহেলার অভিযোগে জেলার মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে গত ২৯ জানুয়ারি সকালে হাজতি দিদার হোসেনের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছালে মুক্তির প্রক্রিয়া শুরু হয়। এ সময় অন্য হাজতি হৃদয় কৌশলে নিজেকে দিদার পরিচয় দেয়। সে সময় ডিউটিতে থাকা কারারক্ষীরা হৃদয়কে দিদার হোসেন পরে করে মুক্ত করে দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সাসপেন্ড করছি এবং ডেপুটিকে সাসপেন্ড করছি এর বিষয় থেকে এইটুকুই হচ্ছে মূল কথা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা কেবল বিএনপিরই আছে বলেছেন তারেক রহমান। ষড়যন্ত্রকারীদের দেখা মাত্র গুপ্ত নামে ডাকার পরামর্শ। 2 পরিবারের বন্দোবস্ত আর নয় বলেছেন ডাক্তার শফিক সহ 11 দলীয় নেতারা। নির্বাচনে জিতলে পরাজিতদেরও সঙ্গী করে দেশ গঠনের ঘোষণা। নির্বাচনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহারে অনাগ্রহ বিজিবির। সীমান্ত সুরক্ষিত রেখেই দায়িত্ব পালনে আগ্রহী জানিয়েছেন ঢাকা সেক্টর কমান্ডার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.videos24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ সবাইকে।